তাহলে আজকে আমাদের কি ঢোকার কথা? নির্ণায়কে লাস্ট ডেতে আমরা নির্ণায়কের কিছু কাজ করছি, বিস্তার নির্ণয় করাটা শিখছি। কিসের জন্য শিখছিলাম? ম্যাট্রিক্সের এ জয়েন্ট এবং ইনভার্স করার জন্য। ইনভার্স এইচডব্লিউ দিছি, করছো ইনভার্স? আচ্ছা, তাহলে এখন আমরা আজকে হচ্ছে নির্ণায়কের ম্যাথে ঢুকবো। তাহলে একটু মনোযোগ দেই। আর ম্যাট্রিক্স প্রকাশের ওই চিহ্ন নিয়ে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ফার্স্ট ব্র্যাকেট, আমাদের যে ম্যাথ টিচার ছিল উনি ফার্স্ট ব্র্যাকেট দিত সব সময়। কেন? এত বড় করে এটাও ম্যাট্রিক্স, উনি বলতো ফার্স্ট ব্র্যাকেট একবারে হয়ে যায়, থার্ড ব্র্যাকেটে 3 বার কলম ঘোরাইতে হয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুমি এইভাবে থার্ড ব্র্যাকেট দিলে সেটাও কি হয়ে যাবে? ম্যাট্রিক্স। আর না এই যে পাশে দুইটা কি দিবা? খারাপ, যে কোনো একটা খারাপ দিলে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, থার্ড ব্র্যাকেট দিলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, এগুলো হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রকাশভঙ্গি, এগুলা কোনো বিষয়ই না, এটা আমরা ফার্স্টেই বলছি। হ্যাঁ, আচ্ছা, এখন নির্ণায়কের ধর্মাবলম্বী আছে। নির্ণায়কের 7টা ধর্ম আছে। নির্ণায়কের কয়টা ধর্ম আছে? 7টা। এই 7টা ধর্ম আমরা পড়বো, এরপরে নির্ণায়কের ম্যাথ করব। কিন্তু কোশ্চেন হচ্ছে, তুমি এখন আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার নির্ণায়কের ধর্ম কেন পড়বো, কি দরকার, কি এমন গুরুত্ব, কথা কি বুঝাইতে পারি নাই? তাহলে আমরা নির্ণায়কের ধর্ম ছাড়া, আমি বলছিলাম না তোমাদের নির্ণায়ক চ্যাপ্টার শেষ, কারণ আমরা বিস্তার করা শিখছি। তাহলে ধর্ম ছাড়া আমরা একটা ম্যাথ করব। কি ছাড়া? নির্ণায়কের ধর্ম জানা ছাড়া। সেম ম্যাথটাই আমরা আবার নির্ণায়কের ধর্ম দিয়ে করব। ক্লিয়ার? নাও বই বের করো। বইয়ে দেখো প্রত্যেকটা ম্যাথের আগে বুয়েট রুয়েট এগুলা লেখা আছে। যাদের রূপন্তি আছে, রূপন্তি প্রকাশনী বের করো, বের করে দাগ দাও। 6 এর 3 4, 6 এর 3 4 গোল দাও। 6 এর 3 4, 7 এর 1, 7 এর 1, 8 এর 1 2, 9 এর 1 4, 7 এর 1, 8 এর 1 2, 8 এর 1 2, 9 এর 2, সরি 9 এর 1 দাগ দিছো। এরপর ওই দিব যে 18 নাম্বার ইনভার্স ম্যাট্রিক্স আমরা দেখছি। আচ্ছা, এই কয়েকটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবা, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আসবে কলেজের পরীক্ষাতেও। আচ্ছা, এরপরে যে কোনোটাই কোশ্চেন হতে পারে। এবার আসো আমরা নির্ণায়কের ধর্মাবলম্বী পড়ব। খুব মনোযোগ দিতে হবে, আজকের ক্লাস খুব মনোযোগ দিতে হবে, তা নাহলে আমরা এই চ্যাপ্টারের শুরুতে যদি মনোযোগ না দিতে পারি তাহলে কিন্তু চ্যাপ্টারটা শেষ হবে না। ক্লিয়ার? তো আমি ফার্স্টের দিকের একটা সহজ ম্যাথকে তুলব। সেটা হচ্ছে 4 এর 1 নাম্বার ম্যাথটা, 2 নাম্বার ম্যাথটা আমি তুলি। দেখো এটা রুয়েটে আসছে, চট্টগ্রাম বোর্ড মানে রেল লাইন হয়ে গেছে, অনেক জায়গায় আসছে। 4 এর 2 ম্যাথটা কত? 4 এর 2 কত হচ্ছে? আমি মাত্র বললাম যে আমি নির্ণায়কের ধর্মাবলী পড়াবো, কিন্তু আমি ধর্ম না পড়ায় ম্যাথ তুলতেছি কেন? আমি যে লাস্ট ক্লাসে বলছি যে বিস্তার করা শেষ মানে নির্ণায়ক শেষ। এবং আমার একটি স্টুডেন্টও ছিল, সব ম্যাথ সে বিস্তার করে আনছিল, ম্যাথ বড় হয়েছিল কিছু, কিন্তু হয়েছিল। এই জন্য আমরা আগে দেখবো, এরপরে নির্ণায়কের ধর্মাবলী দিয়ে দেখবো যে আমাদের বিস্তার করে করা সহজ হয় না নির্ণায়কের ধর্ম দিয়ে ম্যাথ করা সহজ হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে 4 এর 2 নাম্বারটা তোমরা আমাকে ইয়াগুলা বলো। কলাম কি? 1 1 1 1 1 1, সারি 1 1, এই না? এই দুইটার মধ্যে জাস্ট একটা হচ্ছে কি a স্কয়ার, আরেকটা কি a স্কয়ার a টু দি পাওয়ার 4। তোমাদের উপরে দেখো প্রমাণ করো যে বলছে মানে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে এটা আমরা একটু নীল কালি দিয়ে লিখে রাখি। রাইট হ্যান্ড সাইডে তোমাকে কি প্রমাণ করতে হবে? a ইনটু a মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? a ইনটু a মাইনাস 1 হোল স্কয়ার। আরেকটা কি আছে?
এ স্কয়ার মাইনাস 1। এই ম্যাথটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে যে অংশটা প্রমাণ করতে হবে এই অংশটুকু আমি একটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা আমরা দেখাবো। ক্লিয়ার? তাহলে কিভাবে করব? এটা আমি নির্ণায়কের ধর্ম দ্বারা যদি করি, আমার চোখের সামনে ভাসতেছে এই ম্যাথ, এত ইজি। কিন্তু বিস্তার করে একটু করে দেখব। বিস্তার করে যদি করি তাহলে আমাকে চিহ্ন কি করে নিতে হবে? চেঞ্জ করবো চিহ্ন। চিহ্ন চেঞ্জ করতে হয় না, সারি অথবা কলাম কোন বরাবর বিস্তার করব সেটা প্লাস মাইনাস প্লাস ধরে নিতে হয়। আমরা সারি বরাবর বিস্তার করব না কলাম বরাবর করব? সারি বরাবর বিস্তার করব ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে আমাদের ইয়াগুলা নিতে সুবিধা হবে, প্লাস মাইনাস প্লাস। কলাম বরাবর বিস্তার করলে কি ভুল হবে? ভুল হবে না। তাহলে 1 এর জন্য যখন বিস্তার করব তাহলে 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ, এই যে ডাইরেক্ট লিখে দেই a into a to the power 4 মুখ্য কর্ণের এই যে এইটা বাদ, আমি একটু গোল দিয়ে দেই, ফার্স্টের ম্যাথ তো একটু জড়তা ভাঙতে সময় লাগবে, এইটা বাদ। তাহলে এটা হবে বিস্তার। তাহলে আমি সরাসরি লিখে দেই a to the power 5 মাইনাস a স্কয়ার গুণ করলে কত হয়? a to the power 4। এবার মাইনাস 1 বরাবর কি করব? বিস্তার করব। মাইনাস 1 বরাবর বিস্তার করলে আবার এই যে এটা মুছো। খাতায় কিন্তু হুট করে দাগ দিও না, মুছতে পারবো না, আমি তো হোয়াইট বোর্ডে মুছে ফেলতে পারতেছি। মাইনাস 1 বরাবর বিস্তার করলে এইটা বাদ আর উপরেরটা তো সবসময় বাদ, তাই না? তাহলে কি থাকে? 1 এবং a টু দি পাওয়ার 4 গুণ করলে কি হয়? a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার, পাইছি? এইবার প্লাস 1 বরাবর বিস্তার করব, আবার এই যে এটা মুছো। এবার এটাকে আটকাও, একটু মুছে দিলে তোমাদের দেখতে সুবিধা হয়। এবার হচ্ছে প্লাস 1 বিস্তার করব, a স্কয়ার মাইনাস, এটা তো জাস্ট সিম্পল বিস্তার করছি, তাই না? এবার কাজ করে ফেলো, এখানে a কমন যায়, a কমন গেলে কি থাকে দেখো তো? a টু দি পাওয়ার 4 কমন যায়। a কমন কেন যাবে? আমাদের কি মিলাইতে হবে দেখো। তাহলে এখানে আসবে a মাইনাস 1 মাইনাস, এখানে a স্কয়ার কমন যায়, a স্কয়ার কমন গেলে কি আসে? a স্কয়ার মাইনাস 1 প্লাস, এখানে a কমন যায়, a কমন গেলে কি আসে? a মাইনাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 ইন্টু a মাইনাস 1 মাইনাস a স্কয়ার, এটাকে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 প্লাস a ইন্টু a মাইনাস 1। ক্যালকুলেশন আরো সহজে হয়তো করা যায়, আমি এখন যে নিয়মে করতেছি ইমিডিয়েট, এরপরে করতে গেলেই হয়তো এরকম হবে না, মাথায় অন্য একটা এসে গেছে, অন্য একটা গুণ করে ফেলছে। এই জন্য ক্যালকুলেশন তোমাকে আমি সহজ করে দিব না, ক্যালকুলেশন তুমি নিজেরটা নিজে করে বের হবা, আমি শুধু থিওরি দেখাবো, ঠিক আছে? তাহলে a মাইনাস 1 কমন নাও, a মাইনাস 1 কমন নিলে কি থাকে? a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার a প্লাস 1 প্লাস a, এই যে আবার প্যারা হইলো, তাই না? তাহলে a মাইনাস 1, এইখানে a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব মাইনাস a স্কয়ার প্লাস a। এবার এটার ভিতরে আবার কি করব? গুণটা প্যারার মনে হচ্ছে, তাই না? প্যারার মনে হচ্ছে a মাইনাস 1 হোল স্কয়ার, আর ওইখানে থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, বুয়েটের খাতা দিলে জায়গা শেষ। ইকুয়াল টু a মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট, তোমাদের মাথা থেকে আইডিয়া বের হয়ে আসবে যে a টু দি পাওয়ার 4 আর a স্কয়ার যদি একত্র করি তাহলে কি সুবিধা পাই? a স্কয়ার কমন নিলে এখানে কি পাবো? a স্কয়ার মাইনাস 1 মাইনাস, এইখান থেকে যদি a কমন নেই তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস 1। কই কই থেকে কমন নিছি একটু ব্র্যাকেট ইয়া করে দেই, এই যে এইটা এবং এইটা মানে যেগুলোর পাওয়ার জোর এগুলা থেকে নিছি আর পাওয়ার বিজোড় গুলা থেকে নিছি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই পর্যন্ত সমস্যা আছে? এবার আসো সাইডে চলে আসি, a মাইনাস 1 লিখলাম, a মাইনাস 1 ইকুয়াল দিও, এটার ভিতরে a স্কয়ার মাইনাস 1 কমন যায় না?
তাহলে a স্কয়ার মাইনাস 1 কমন গেলে কি থাকে? a স্কয়ার মাইনাস a থাকে, a স্কয়ার মাইনাস a, বুঝি ওই সাইড দেখা যায়? আরে বাবা, এত বড় বোর্ড আমার। ইকো এবার দেখো, এই যে একটা a যদি সরি a মাইনাস 1 রাখলাম, a স্কয়ার মাইনাস 1 রইলো, এখান থেকে একটা a কমন গেলে কি হয়? a মাইনাস 1। এইবার দেখো এই এটাকে সামনে নিয়ে আসলাম, a মাইনাস 1 কে গুণ করলে কি হয়ে যাবে? a মাইনাস 1 হোল স্কয়ার। এরপরে কি হয়ে গেল? a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ম্যাথ কিন্তু মিলছে, কিন্তু বুয়েটের জায়গা শেষ। তাহলে এইটাকে আমরা নির্ণায়কের ধর্মাবলী দিয়ে পড়ব। এখন আমি মুছে দিব নির্ণায়কের ধর্মাবলী, 7টা ধর্ম পড়ব নির্ণায়কের। এরপরে সেম ম্যাথটা দিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করব। ঠিক আছে? এটা তুলছ? হ্যাঁ, এটা পারবা। তাহলে এটা আমি মুছে ফেলি। তাহলে এবার এটা কেন দেখাইলাম বলো তো? এটা দেখানোর কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে আমাদের নির্ণায়ক শেষ। তাহলে এখনো শেষ হয় নাই কেন? যে শেষ হয়েও যার হইল না শেষ, এখনো শেষ হয় নাই, কারণ শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু রাস্তাটা অনেক বড়। আচ্ছা, এইবার আসো, খুব সুন্দর করে হেডিং দিবে, এটা খুব গুরুত্বপূর্ণ। নির্ণায়কের ধর্মাবলী। নির্ণায়কের ধর্মাবলী কয়টা ধর্ম পড়াবো জানো? 7টি। এই 7টি ধর্ম মনে রাখতে পারলে ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। ডান ডান। নির্ণায়কের ধর্ম কয়টি পড়বো? 7টি। 1 নাম্বার ধর্ম, 1 নাম্বার, কোন সারি অথবা কলামে সবগুলো ভুক্তি শূন্য হলে নির্ণায়ক শূন্য হবে। কোন সারি অথবা কলামের সবগুলো ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে। আমি এই বৈশিষ্ট্যগুলো লিখবো না, এটা লিখলাম, আমি উদাহরণ দেব। হ্যাঁ, তাহলে দেখি, এই যে নির্ণায়ক, মনে করো 0 0 0, এই সারির সবগুলাই কি? এরপরে মনে করো যে এটা a1, এটা b1, এটা c1, এটা a2, এটা b2, এটা c2, মানে এখানে অনেক কিছুই তো থাকতে পারে, আমরা জানি, তাই না? তাহলে এই নির্ণায়কের মান কি হয়ে যাবে? তুমি তো নিজেই বুঝো, 0 বরাবর বিস্তার করবা, 0 গুণ অবস্থায় আছে না, 2টা 0 থাকলে তো পুরো নির্ণায়কের মান 0 হবে না। তাহলে আমাদের এই 0-র জন্য যদি বিস্তার করি, তাহলে দেখো 0 ইনটু কি? b1 c2 মাইনাস b2 c1, তাহলে এই পুরাটা কি হয়ে যাবে? সূত্রের মাইনাস 0-র জন্য যদি বিস্তার করি, এটাও 0 হয়ে যাবে, প্লাস 0-র জন্য যদি বিস্তার করি, এটাও 0 হয়ে যাবে। এখান থেকে একটা ডিসিশনে আমরা পৌঁছাইতে পারি, 3টা 0 হলে নির্ণায়কের মান 0। আমি যদি কোনোভাবে 2টাকে 0 বানাইতে পারতাম, তাহলে ওই 2টার জন্য বিস্তার করার কোনো প্রয়োজন, সাইডে যে একটা আছে ওর জন্য বিস্তার করব, তাহলে ওইটাই অ্যান্সার হয়ে যাবে। আমরা একটু আগে যে ম্যাথটা করলাম, ওই ম্যাথটা এইভাবে করা যাবে। ক্লিয়ার? তাহলে সুন্দর করে উদাহরণটা লেখো। তোমরা বাড়িতে কখন আলু ভর্তা বানাইছো? আলু ভর্তা কেমনে বানায়? আলু ভর্তা বানানোর কোনো নিয়ম আছে? এটারে ডইলা পারো, ঘুষায়া পারো, মানে যেভাবে পারো এটারে কি করতে হবে? ভর্তা করতে হবে। আলু ভর্তার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এই নির্ণায়ক হচ্ছে আলু ভর্তা। দেখো এটারে কত কিছু করা যায়। কথা কি বোঝাইতে পারি নাই? তুমি যে এরকম করে ঘুষায়া, ডইলা, তারপর আবার এই যে স্ম্যাশ করার অনেক কিছু আছে, যারা একটু শিক্ষিত আবার স্ম্যাশ করে, স্ম্যাশ মেশিন আছে, ঠিক আছে? তো ঠিক আছে, তো আমরা নির্ণায়ক মানে আলু ভর্তা বানাইতে হবে। নিয়ম 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম আগে লেখা নাও। কোন একটি নির্ণায়কের যে কোনো 2টি কলাম অথবা 2টি সারি যদি একই হয়, তাহলে নির্ণায়কের মান শূন্য হবে।
কোন নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলামের মান যদি একই হয়, উদাহরণ আমি দিব a1, ঠিক আছে, a1 a1 a2 b1 c1 a1 b1 c1 a1 b1 c1 a2 b2 c2। দেখো কি বুঝাইলাম, এই যে এই সারিটা দেখো একই, এই সারিতে যা আছে এইখানেও দুইটা সারি সেম এবং অনুরূপ ভুক্তিগুলো সেম, মানে এমন না যে এখানে a1 আছে আর এখানে a1 এর অবস্থান ভুক্তি পরিচয়ে এখানে 1 1 এখানে 3 2, এমন না, কিন্তু অনুরূপ ভুক্তি দুইটা সারি যদি সেম হয় তাহলে নির্ণায়কের মান কত হবে? 0 হবে। আবার এমনটাও হতে পারতো a1 b1 c1 a1 b1 c1 a2 b2 c2, এটাও যদি হয় তাহলেও সেই নির্ণায়কের মান কত হবে? একই হলে একদম অনুরূপ হতে হবে, দুইটি সারি অথবা দুইটি কলাম যদি একই হয় তাহলে নির্ণায়কের মান কি হবে? 0 হবে। আরেকটা উদাহরণ দিব, আরেকটা উদাহরণ লেখো, এই যে 7 2 8 7 2 8, নিচে মনে করো অনেক কিছুই আছে, x কিউব -1 x কিউব +4 x কিউব -8, মনে করো নিচে বোম্বাস্টিং বহুত বড় বড় কিছু আছে। না, ইনভার্স ম্যাট্রিক্স এইভাবে করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, ওইটা করা যায়। শেষ শেষ বুঝতে পারছি। ইনভার্স ম্যাট্রিক্স যখন করব তখন নিচে এই ধরনের ফ্র্যাকশনাল মান থাকবে না যে তুমি অল্প কিছু করে নির্ণায়কের মান বের করবা। ইনভার্স ফাংশনের ক্ষেত্রে নিচে সব সময় 1 2 3 4 এই ধরনের বাস্তব সংখ্যা থাকবে, z প্লাস মাইনাস থাকবে, তার মানে কি লাস্টে যায় তোমার 4 5 0 এই ধরনের একটা মান আসবে, ঠিক আছে। এটা ভাইবো না যে ইনভার্স ম্যাট্রিক্সের সময় p কিউব p টু দি পাওয়ার 4 এই ধরনের আসার সম্ভাবনা টেন্ডস টু 0, মানে 0 এর কাছাকাছি, ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর নির্ণায়কের ধর্ম লেখো 3 নাম্বার। আরে দ্রুত দ্রুত, 7টা ধর্ম দেখে আমরা ম্যাথ করব না। 3 নাম্বার ধর্ম, নির্ণায়কের ধর্ম 3, লেখো লেখো। যদি কোনো নির্ণায়ককে ট্রান্সপোজ করা হয় অর্থাৎ সারি কলাম চেঞ্জ করা হয়, সেই নির্ণায়কের মান চেঞ্জ হয় না, একই থাকে। কোন নির্ণায়ককে ট্রান্সপোজ করা হয়, যদি কোন নির্ণায়ককে ট্রান্সপোজ করা হয় তাহলে নির্ণায়কের মান চেঞ্জ হয় না। মজার না জিনিসটা? মনে করো এই একটা নির্ণায়ক, একে কি করব? ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে তার নির্ণায়ক বের করব। বের করলে মানের পরিবর্তন হবে না, মানের পরিবর্তন হবে না। তাহলে এটার উদাহরণটা কি রকম লেখো, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এটাকে যদি ট্রান্সপোজ করি বিম্ব, এটাকে বিম্ব করলে কি পাবো দেখো তো, a1 b1 c1, 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম বানাই দাও, 2 নম্বর সারিকে 2 নম্বর কলাম বানাই দাও, 3 নম্বর সারি a3 b3 c3, 3 নম্বর কলাম বানাই দিলাম। এই যে এটা নির্ণায়কের মান বের করব আর এটা নির্ণায়কের মান বের করব, বের করে মান কি হবে? সেম, নির্ণায়কের মান সেম হবে। অর্থাৎ যদি কোন নির্ণায়ক, মানে নির্ণায়ক কই থেকে আসছে? ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের মান আমি নির্ণায়কের মাধ্যমে বের করব, ওই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করে তার মানটাও যদি বের করি তাহলে কোনো পরিবর্তন হবে না, নির্ণায়কের মান কি থাকবে? একই থাকবে। তো উদাহরণ 1 2 3 4 5 সরকারি ত্রিভুজ দ্বারাও আমি দিতে পারতাম। ক্লিয়ার? দেখো দেখো, আলু ভর্তা বানানোর পর্যায়ে আমরা যাইতেছি। তাহলে নির্ণায়কের যদি একই কলাম অথবা একই সারি সবগুলা 0 হয়, নির্ণায়কের মান 0 হবে। পরপর দুইটা কলাম বা দুইটা সারি একই হইলে নির্ণায়কের মান 0 হবে। এটা পড়ছিলাম 2 নাম্বার। আর এটা কয় নাম্বার পড়লাম বলো তো? 3 নাম্বার। 3 নাম্বার কি পড়লাম? যদি কোন নির্ণায়ক
এবং একে যদি ট্রান্সপোজ করা হয় ওইটাও যদি নির্ণায়ক করা হয় তাহলে মান কি পাবো, সেম পাবো। হবো। এবার আসো 4 নাম্বার, যদি কোন নির্ণায়কের সারি কলাম এক্সচেঞ্জ করা হয়, যদি কোন নির্ণায়কের সারি কলাম এক্সচেঞ্জ করা হয়, তাহলে লিখে নাও, যদি কোন নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলাম পরস্পর চেঞ্জ, দুইটি সারি অথবা দুইটি কলাম পরস্পর চেঞ্জ, এই হচ্ছে একটা নির্ণায়ক A1 A2 A3 বি, সরি আচ্ছা A1 A2 A3 যেহেতু লিখছি সমস্যা নাই, তাহলে এটাকে দেই B1 B2 B3 C1 C2 C3। এখন আমি মনে করে যে A1 B1 C1 এর জায়গায় A2 B2 C2 আনতে চাই, তাহলে দেখো আমি আনতে পারবো। A2 আনলাম, B2 আনলাম, C2 আনলাম। এটা কয় নাম্বার কলাম ছিল? 2 নাম্বার কলামকে কোথায় নিয়ে আসছি? তাহলে 1 নাম্বার কলাম কোথায় যাবে? 2 নাম্বার কলামের জায়গায় যাবে। আর 3 নাম্বার কলামকে কি করি নাই? চেঞ্জ করি নাই, করছি? এটা করা যাবে, করলে শুধু সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে 1 নাম্বার কলামের জায়গায় আমি কয় নাম্বার কলাম লিখছি? 2 নাম্বার। এখন চাইলে 2 নাম্বার কলামের জায়গায় আমি 3 নাম্বার কলাম আবার লিখতে পারবো। দেখছো কিভাবে চেঞ্জ করা যায় নির্ণায়ককে? পরস্পর চেঞ্জ, পরস্পর চেঞ্জ। 1 নাম্বার কলামের জায়গায় 2 নাম্বার কলাম, অবশ্যই 3 নাম্বারকে তুমি একে নিতে পারবা, 1 নাম্বারকে 3 নাম্বারে নিতে পারবা, হ্যাঁ এইভাবে নিতে পারবা, পরস্পর চেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা তো কলাম কলাম করছি, তুমি সারি সারিও চেঞ্জ করতে পারো। এটা কোন বরাবর চেঞ্জ করছি? কলাম। তাহলে চলো সারি বরাবর একটা চেঞ্জ দেখায়। সারি, সারি বরাবর চেঞ্জটা কি হবে? তাহলে B1 B2, আচ্ছা ওটা তো করলাম না, মনে করো যে A1 A2 A3 ঠিক রাখছি, C1 C2 C3, তাহলে নিচে হয়ে যাবে B1 B2 B3। এই হচ্ছে নির্ণায়ক। এটার সামনে একটা কি চিহ্ন দিয়ে দিব? মাইনাস চিহ্ন দিয়ে দিব। তাহলে লেখো, যদি কোন নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলাম, দুইটি সারি অথবা দুইটি কলাম পরস্পর চেঞ্জ করা যায়, পরস্পর চেঞ্জ করা যায়, তাহলে তাদের মানের পরিবর্তন হয় না, শুধুমাত্র সামনে একটি মাইনাস চিহ্ন দিব। লেখো, তাদের মানের পরিবর্তন হয় না, শুধু সামনে একটি মাইনাস চিহ্ন দিব। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, নিয়ম 5 নাম্বার দ্বারা, 5 নাম্বার নিয়ম। এটা কয় নাম্বার গেল নিয়ম বলো তো? 4 নাম্বার। তাহলে 4 নাম্বার নিয়ম কি গেল? সারি কলাম, সারি সারি কলাম কলাম পরস্পর এক্সচেঞ্জ, সারি সারি কলাম কলাম পরস্পর এক্সচেঞ্জ, মানের পরিবর্তন হয় না, মানের পরিবর্তন শুধু সামনে মাইনাস। এই শেষ। আরে ভালো পারো তোমরা। এবার আসো 4 নাম্বার, 5 নাম্বার নিয়ম। এটা গেল 4 নাম্বার। এবার আসো নিয়ম 5, 5 নাম্বার নিয়ম লেখো। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এই যে এটাকে, এই যে এটা মনে করো এটা হচ্ছে একটা এ, এই এ কে যদি আমি মনে করো যে কিছু একটা সংখ্যা মনে করো 3 দ্বারা গুণ করি, তাহলে ম্যাট্রিক্সের স্কেলার গুণ হয়ে গেল না? সবার সাথে কি হবে? স্কেলার গুণ হবে। অর্থাৎ ম্যাট্রিক্সকে, কোনো একটা ম্যাট্রিক্সকে আমি যদি 2 দ্বারা গুণ করি, তাহলে সবগুলা ভুক্তিকে, যদি কোনো ম্যাট্রিক্সকে 2 দ্বারা ভাগ করি, প্রত্যেকটা ভুক্তিকে 2 দ্বারা ভাগ। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে আমি গুণ অথবা ভাগ করতে পারবো। তাহলে মনে করো যে একটা ধ্রুবক মনে করো কি দ্বারা ভাগ করব? কে দ্বারা। কে দ্বারা কনস্ট্যান্ট বোঝায় না? ইকুয়াল টু কে দ্বারা যদি গুণ করি, তাহলে এই যে দেখো আমি 1 নাম্বার সারি বরাবর গুণ করব কে A1 কে A2 কে A3, বাকি সব ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। দেখছো? তাহলে এটার যে আলু ভর্তা বলছে, আমি কি ভুল বলছি? অসল জিনিস না, এটাই তো মজার। তুমি এটারে অনেক কাজ করতে পারতেছ। এরপরে আবার দেখো, তুমি কে চাইলে 3 নাম্বার কলামে গুণ করতে পারবা। তাহলে দেখো, তুমি চাইলে কে কে 3 নাম্বার কলামে গুণ করতে পারবা। তাহলে কি হবে? A1 A2 কে A3 B1 B2 কে B3 C1
C2 K C3। এই বুঝাইতে পারলাম জিনিসটা? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমি স্কেলার গুণ করতাম সবগুলা ভুক্তিকে গুণ অথবা ভাগ হইতো, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে আমি গুণ ভাগ করতে পারবো। তাহলে যে কোনো একটা সারি বা কলামকে যেহেতু গুণ ভাগ করতে পারবো, যে কোনো একটা সারি বা কলাম থেকে আমি কি করতে পারবো? কমন নিতে পারবো। কমন নেওয়ার আরেক নামই তো ভাগ করা। তাহলে একটা সারিকে যদি আমি গুণ করি, একটা সারিকে আমি ভাগও করতে পারবো। ভাগ করা মানে কি? কমন নেয়া। এটার মজাটা দেখো, দুইটা সারি আমরা ঠিক আগেই দেখে আসলাম যে দুইটা সারি যদি সেম হয় নির্ণায়কের মান 0 হয়ে যায়। এখন একটা সারি আরেকটা সারির সাথে মোটামুটি অনেক কিছু মিল আছে, বাহির থেকে একটা সংখ্যা গুণ করে দিলে সেম হয়ে যাবে, তখন তুমি গুণ করে দিবা। বুঝাইতে পারছি? তাহলে অনেক মজা নির্ণায়কের। কথা ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বরের সংজ্ঞাটা লেখো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন ধ্রুবক দিয়ে গুণ করলে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন ধ্রুবক দিয়ে গুণ করলে প্রত্যেকটি ভুক্তিকে গুণ করতে হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি অথবা একটি কলামকে গুণ করা যায়। নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটি সারি অথবা একটি কলামকে গুণ করা যায়। লেখা শেষ। এখন তুমি বলতে পারো একটি সারি অথবা একটি কলামকে যেহেতু গুণ করতে পারবো, তাহলে আমি সবগুলা সারি অথবা সবগুলা কলামকে গুণ করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু তাহলে লাভ হবে কি? হ্যাঁ, তাহলে কিন্তু লাভ হচ্ছে না, কারণ আমরা কি হয় একটা সারি অথবা কলাম মিলাবো অথবা কমন নেওয়ার জন্য কিছু একটা গুণ করব। তো সবগুলাতেই যদি গুণ করে দাও তাহলে আমরা ওই বেনিফিটটা পাবো না। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা মজা আছে, আরেকটা মজা। এটা হচ্ছে 6 নাম্বার। এটার ব্যবহার করে আমরা অনেক বড় বড় ম্যাথ করব। ক্লিয়ার? এই যে দেখো 6 এবং 7 নাম্বার প্রচুর ব্যবহার আছে, প্রচুর। লেখো নিয়ম 6। নিয়ম 6। এই পর্যন্ত কি কি নিয়ম শিখলাম বলো? 1 নাম্বার কি নিয়ম শিখছো? কোন ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তি কোন একটা সারির অথবা কোন একটা কলামের শূন্য হইলে ম্যাট্রিক্সটা কি হবে? ম্যাট্রিক্সটা নির্ণায়ক। 2 নাম্বার নিয়ম কি শিখছো? একই হলে, দুইটি সারি অথবা দুইটি কলাম একই হলে নির্ণায়ক শূন্য। 3 নাম্বার কি শিখছো? কোন নির্ণায়ককে ট্রান্সপোজ করলে ওইটা নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, একই। 4 নাম্বার কি শিখছো? দুইটি সারি অথবা দুইটি কলাম পরস্পর পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে না, শুধু সামনে কি আসবে? মাইনাস চিহ্ন আসবে। এটা 4 নাম্বার ছিল, তাই না? আর 5 নাম্বার কি পড়লা? কোন একটা নির্ণায়ককে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে ধ্রুবক দ্বারা ভাগ করা বা গুণ করা যাবে। এইবার আসো 6 নাম্বার। 6 নাম্বারের ফার্স্টে উদাহরণ লেখো। 6 নাম্বারের ফার্স্টে উদাহরণ লেখো। A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। মনে করো এর সাথে যোগ অবস্থায় আছে আলফা 1 আলফা 2 আলফা 3। সবগুলোর মধ্যে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে, তাই না? হয় সবগুলাতে প্লাস অথবা সবগুলাতে মাইনাস চিহ্ন থাকতে হবে। এটাকে কি করতে পারো জানো? এটাকে তুমি ভাঙ্গা লিখতে পারো কিভাবে? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 লিখছে। এখানে কি চিহ্ন আছে? তাহলে এই মাঝখানে কি চিহ্ন দিব? প্লাস। এরপরে আবার আলফা 1 আলফা 2 আলফা 3। এরপরে বাকি যা আছে B1 B2 B3 C1 C2 C3 একই তো হইলো, কিন্তু লাভ পাইলাম কি জানো? এটা যদি কারোর জন্য বিস্তার করি কিংবা এটাকে চাইলে আমি যে কোনো কাজ করতে আমার বড় হবে, কিন্তু এই ম্যাথটা আমার কাজ করতে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এটা একটা ছোট, এটাও একটা ছোট। আরো একটা সুন্দর উত্তর আছে, কিন্তু 7 নাম্বার নিয়মটা বোঝানোর আগে ওইটা বোঝাইতেছি। সেটা হচ্ছে কি, নির্ণায়কের মনে করো যে এখানে আছে 1 এখানে আছে 1 এখানে আছে কিছু একটা, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিকে বিয়োগ করা যায়। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামকে বিয়োগ করা যায়, তাহলে এখানে 0 পাবো, এখানেও 0 পাবো। বুঝো?
কিন্তু এখানে তো a1 আলফা 1 এটা থেকে এটা বিয়োগ করলে আমি 0 নাও পাইতে পারি। তখন আমি এই সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এই দুইটা নির্ণায়ককে কি করে দিব, আলাদা করে দিব। আলাদা করার পরে আবার সারি কলাম আমরা যোগ বিয়োগ করতে পারবো। এই নিয়মটা এখনই দেখাবো। তাহলে এটা একটু লেখো। কোন একটি নির্ণায়কের কোন একটি কলাম অথবা সারি যদি কোন একটি নির্ণায়কের কোন একটি কলাম কোন একটি নির্ণায়কের কোন একটি কলাম অথবা কোন একটি সারি যদি কোন সংখ্যার যোগ বা বিয়োগ আকারে থাকে, কোন সংখ্যার যোগ বা বিয়োগ আকারে থাকে, কোন সংখ্যার যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে তাকে ভেঙে লেখা যায়। তাহলে তাকে ভেঙে লেখা যায়। তাহলে যোগ থাকলে কি দিব, যোগ থাকলে যোগ চিহ্ন দিব, বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন দিব। তাহলে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, এখন উদাহরণ, একটা সহজ উদাহরণ তো দিতে হবে। দেখো একটা উদাহরণ দিই। যেমন মনে করো যে এখানে আছে 5 -8 1 -2 6 3, মনে করো 8 2 -8, এই একটা ম্যাট্রিক্স। ক্লিয়ার? বুঝতে পারছি? এই একটা ম্যাট্রিক্স। এখন এর সাথে সাপোজ বিয়োগ অবস্থায় আছে -3 -6 মাইনাস থাকতে পারে। এখন বলতে পারো স্যার এটা তো বিয়োগ করে আমি করে দিতে পারি। আমি জাস্ট এটা একটা উদাহরণ দিচ্ছি। ওইখানে তো মনে করো অন্যভাবে থাকবে। ওইখানে কিভাবে থাকবে জানো? এই যে এইভাবে থাকতে পারে, p কিউব -1 p কিউব বা q কিউব -1, এরপরে থাকতে পারে হচ্ছে p প্লাস q কিউব -1। তখন তুমি এইগুলাকে একটা কলাম বানাইলা আর 1 কে কি করে দিলা, আবার তাহলে তো এখানে সূত্র ভাঙাইতে হইতো। তাহলে আর ওই সূত্র ভাঙানোর ঝামেলা থেকে তুমি কি হয়ে গেলা, মুক্ত হয়ে গেলা। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই যে এখানে এটাকে কি লেখা যাবে, এই যে 5 -2 8 -8 6 2 1 3 -8। এখানে সবগুলোর সামনে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে এখন আর আমি মাইনাস লিখবো না। 3 6 2 -8 6 2 1 3, এই যে কাজ শেষ। তাহলে কি ক্যালকুলেশনটা সহজ হবে? এটা দেখে মনে হচ্ছে সহজ হবে না, কিন্তু যখন বইয়ের ম্যাথ থাকবে তখন তুমি বুঝবা যে হ্যাঁ এই নিয়মটা অনেক বেশি সহজ হয়। কথা কি বুঝাইতে পারছি? এইবার আসো নিয়ম 7 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, ম্যাট্রিক্সের মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম। এই নিয়মটা দিয়েই আমরা নির্ণায়কের 90% ম্যাথ করব। নিয়ম 7, তাই লেখো উপরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, লেখো নিয়ম 7 বা 7। এই সর্বনা 7 সিস্টার, এটা হচ্ছে ইন্ডিয়ান নিয়ম। 7 সিস্টার বাংলাদেশের মানুষ এত খেপছে মনে হয় 7 সিস্টার খাওয়া দিব, কিন্তু আমাদের নিজেদের ডেভেলপমেন্ট আগে করতে হবে। 7 সিস্টার খাওয়া লাভ কি নিজের উন্নত না করতে পারলে? হ্যাঁ, 7 সিস্টার বুঝো তো? আচ্ছা আচ্ছা, নিয়ম 7। তাহলে লেখো, আগে আমরা সংজ্ঞাটা লিখবো, এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা লিখি, পরে আমি উদাহরণ বুঝাবো। লেখো, একটি নির্ণায়কের যে কোনো একটি কলামের সাথে, দ্রুত, একটি নির্ণায়কের যে কোনো একটি কলামের সাথে অপর যে কোনো একটি অথবা দুইটি কলাম যোগ অথবা বিয়োগ করা যায়। একটি নির্ণায়কের যে কোনো একটি কলামের সাথে অপর যে কোনো একটি অথবা দুইটি কলাম যোগ অথবা বিয়োগ করা যায়। যোগ অথবা বিয়োগ করা যায়। সারির ক্ষেত্রেও একটি সারির সাথে, সারির ক্ষেত্রেও একটি সারির সাথে অপর যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি, মানে অপর যতগুলা সারি আছে সবগুলাই যোগ অথবা বিয়োগ করা যাবে। কথা কি ক্লিয়ার? লিখতে পারছি? এবার আসো উদাহরণ দেখি। এটার উদাহরণটা দেখলে ক্লিয়ার হবে, তা নাহলে আনইজি লাগবে। এই দেখো, a1
A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এবার আসো, এটা তো নির্ণায়ক, তাহলে আমি এখানে বাঁকা চিহ্ন দিতে পারবো না। এই যে নির্ণায়ক, কলামের সাথে সারি করতে পারবে না। কলামের সাথে সারি যদি এক্সচেঞ্জ করো তো ট্রান্সপোজ হয়ে যাবে, কিন্তু সারির সাথে সারি, কলামের সাথে কলাম করতে পারবা। তাহলে আসো, এই যে দেখো ঘটনা কি হবে। মনে করো তোমার কি মন চাইছে, এই প্রথম কলামের সাথে তোমার কাকে যোগ করতে মন চাইছে? 3 নাম্বারকে যোগ করলে খুশি হইবে তুমি? আচ্ছা, তোমার কোনো কিছু মন চাইছে আর কারো? 3 নাম্বারে যোগ করলে খুশি হইবা কেন? এইরকম করলাম, একের সাথে আমি 3 নাম্বার যোগ করে দিলাম, 2 নাম্বার বিয়োগ করে দিলাম, তাও করা যাবে। সেই ক্ষেত্রে সবার সাথেই করতে হবে। A2 প্লাস C2 মাইনাস B2, A3 প্লাস C3 মাইনাস B3। এখন তো খুশি হইছো? বাকিগুলা B1 B2 B3 C1 C2 C3, এই যোগ বিয়োগ গুলা যখন আমরা করব তখন তো পাগলামি করে করব না, অবশ্যই কোনো একটা লাভ আছে চিন্তা করে করব। লাভ ছাড়া তো আমরা কোনো কাজ করব না। এখানে তোমাকে একটা সাইড নোট দিতে হবে। আমি এই যে নতুন যেটা পাইলাম, এটা কি C1 প্রাইম। এটা কি পাইছি? C1 প্রাইম। মানে এটা কি ছিল? কলাম 1, এটা কলাম 2, এটা কলাম। এখন আমি কলাম 1 নতুন করে পাইছি, এই জন্য সাইড নোট দিতে হবে কলাম 1 প্রাইম। কলাম 1 প্রাইমের পরিচয়টা কি? 1 নাম্বার কলামকে আমি নতুন করে পাইছি কি পাই নাই? পাইছি। তাহলে নতুন কলামের পরিচয় দিতে হবে না, যেটা কিভাবে পাইছি? পরিচয়টা হচ্ছে 1 নং এর সাথে 3 নং কলাম কি করছি? যোগ করছি। সেইখান থেকে আবার 2 নং কলাম কি করছি? বিয়োগ করছি। কাজ শেষ। এই সাইড নোটটা মাস্ট। হ্যাঁ, সি দ্বারা কলাম এবং রো দ্বারা হচ্ছে সারি। আমি যদি সারি বরাবর কোনো কাজ করি তাহলে সাইড নোট দিতে হবে আর দ্বারা। কথা হচ্ছে একই সাথে আমি কলাম বরাবর সারি বরাবর কাজ করতে পারবো কি পারবো না? তাও পারবো। একই সাথে আমি সারি বরাবর কলাম বরাবর কাজ করতে পারবো। তাহলে দেখো, এটার একটা সাইড নোট দিলাম। কথা কি বুঝাইতে পারছি? এবার আসো আরেকটা উদাহরণ দেই। আরেকটা উদাহরণ কি দিব? 1 নং কলাম থেকে আমি 2 নং কলাম বিয়োগ করতে চাই। আচ্ছা, কলাম দিয়ে তো কাজ শেষই। এটা 1 নং এর সাথে করছি, এই কাজটা কি আমি 2 এর সাথে করতে পারতাম? এই কাজটা কি আমি 3 এর সাথে করতে পারতাম? পারতাম। কথা কি বুঝাইতে পারছি? আরেকটু কলাম দিয়ে আরেকটু উদাহরণ দিয়ে নেই, যেহেতু এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আরেকটু উদাহরণ দিয়ে নেই। দেখো দেখো দেখো, ইকুয়াল। মনে করো যে আমি ম্যাথটাকে দেখে তোমার বুঝতে হবে কার থেকে কারে যোগ বিয়োগ করলে আমি সুবিধা পাবো। এখন মনে করো যে আমি 2টা কলাম চেঞ্জ করব। একটা হচ্ছে কলাম 1 প্রাইম, আরেকটা হচ্ছে কলাম 1 এ কি করব? কলাম 1 কি করব? কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব। কলাম 2 তে কি করব? কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করব। মনে করো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানেও। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এখানে কি হয়ে যাবে? 0। আবার এটা থেকে এটা বিয়োগ করলে এখানে কি হয়ে যাবে? 2টা 0 হইলে একটার জন্য বিস্তার করলে আমার লাভ না লস? এই ম্যাথটাই তো আমি যে ফার্স্ট যে ম্যাথটা করছিলাম ওটা করব। তাহলে দেখো নতুন কলাম কি পাবো? A1 মাইনাস B1, A2 মাইনাস B2, A3 মাইনাস B3 পাইছি। এটাও তো চেঞ্জ করছি। এটা কি করছি? B1 মাইনাস C1, B2 মাইনাস C2, B3 মাইনাস C3। এখন তুমি বলতে পারো যে স্যার A1 থেকে B1 বিয়োগ করছি, সরি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছি, কলাম 2 থেকে কলাম। এখন কি চাইলে আমি কলাম 3 থেকে আবার কলাম 1 অথবা কলাম 2 বিয়োগ করতে পারবো না? ঠিক আছে, কলাম 1 থেকে তুমি কলাম 3 বিয়োগ করে দাও, কলাম 2 থেকেও কলাম 3 বিয়োগ করে দাও, সমস্যা নাই। কিন্তু কলাম 1 থেকে কলাম 3 একবার কাজ করছি, তাহলে এইবার কলাম 3 থেকে কলাম 1 কে আর বিয়োগ করতে, কারণ এর কাজ তো আমি করে আসছি। হ্যাঁ, 3 2 এর কাজ তো এই যে 2 নাম্বার কলামে করছি, তাহলে 3 নাম্বার কলামে আর করা যাবে না। তাহলে 3 নাম্বার কলামকে তার মতোই থাকতে দিতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? বুঝতে পারছি? তাহলে এই যে কাজটা করছি কলাম বরাবর, এটা আমি সারি বরাবর করতে পারতাম। আচ্ছা,
আমি 1 নং কলাম থেকে 2 নং কলাম বিয়োগ করছি। দেখো এই যে এই কলাম থেকে এইটাকে কি করছি, আবার এইটা থেকে এইটাকে কি করছি, বিয়োগ করছি। আচ্ছা, তাহলে আমি চাইলে 2 নং থেকে 3 নং বিয়োগ করতাম, আবার 3 নং থেকে 1 নং বিয়োগ করতাম, ও আনচেঞ্জ থাকতো। বুঝি নাই? এটা মুছা দিলাম। আরেকটা খেলা দেখাই, এই কলামের খেলাগুলা সেই মজা। আরেকটা খেলা দেখাই, বাস্তব সংখ্যা লাগবে না, A1 সরি উপরে তো আমাদের ম্যাট্রিক্স লেখা আছে, নির্ণয় একটা আছে। এবার মনে করো আমি কলাম 3 কে চেঞ্জ করব। কলাম 3 কে কিভাবে চেঞ্জ করব? কলাম 3 থেকে কলাম 1 বাদ দিতে মন চাইছে আমার। 3 থেকে যেহেতু 1 বাদ দিতে পারছি, কলাম 3 থেকে কি আমি 2 বাদ দিতে পারতাম না? 1 2 এর ব্যাপার। এইবার দেখো তাহলে এইগুলার কোনো পরিবর্তন নাই। A1 A2 A3 B1 B2 B3 C1 minus A1 C2 minus A2 C3 minus A3 লিখছি। তাহলে এইভাবে চেঞ্জ করতে পারবো কলাম বরাবর। এটা লেখা শেষ, তোলা শেষ। তুলো এগুলো তুলো না কেন, এগুলো উদাহরণগুলো তুলো। এরপরে আমরা একটা পরিবর্তন করব সারি বরাবর। তাহলে এই যেটা মুছে ফেললাম। এবার আসো সারি বরাবর কি করব? সারি বরাবর এগুলো সহজ, এগুলো নিজেরা লিখতে পারবো। সারি বরাবর মনে করো রো 1 কে পরিবর্তন করব। কিভাবে? আমি রো 1 থেকে রো 2 বাদ দিতে চাই। এবার দেখো রো 1 এ কে আছে? A1, বাদ দিব কাকে? A2 কে। B1 থেকে বাদ যাবে কে? B2। C1 থেকে বাদ যাবে কে? C2। এবার তুমি এই রো 2 পরিবর্তন করতে চাও? যদি চাও তাহলে করতে পারবা। হ্যাঁ, এবার রো 1 থেকে মানে এই যে সারি বরাবর কাজটা করছি, 1 নং সারি থেকে 2 নং সারি বাদ দিছি। তাহলে 1 নং সারির এখানে কত আছে? A1 থেকে 2 নং সারির কে বাদ যাবে? A2। এখানে 1 নং সারির কে আছে? B1 থেকে 2 নং সারির কে বাদ যাবে? B2। 3 নাম্বার C1 থেকে কে বাদ যাবে? C2। এইবার এই যে এইগুলা বাকিগুলা ফিক্সড থাকবে। তুমি ক্যালকুলেশন করতেছি সারি বরাবর, তুমি দেখতেছো কলাম বরাবর। তুমি আরেক কাজ করতে পারো চাইলে, এখানে আরেকটু বড় করে দেই। তোমার মনে করো মন চাইছে সারি 2 পরিবর্তন করবা, তাহলে রো 2 প্রাইম ইকুয়াল টু রো 2 মাইনাস রো 3। তাহলে বাদ দাও এই যে A3, এখান থেকে বাদ দাও A3, এখান থেকে বাদ দাও A3। তাহলে এই যে এটা শুধু এরকম থাকবে। তাহলে যে কাজটা আমি কলাম বরাবর করছি হুবহু ওই কাজটা আমি সারি বরাবর করতে পারবো। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ নিয়ম। ওই যে এই জায়গাতে এসে প্রমাণিত হইলো নির্ণায়কের ধর্মাবলী আলুবর্তা। ঠিক আছে, যা খুশি তাই করতে পারো। আরেকটা দেখাই, তাইলে আরেকটা দেখাই, এইখানেই দেখাই, এই বুঝে নাও। এখন মনে করো যে আমার মন চাইছে আমি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বাদ দিবে। এই দেখে নাও। আরে খুব গুরুত্বপূর্ণ। কলাম 1 কে আমি পরিবর্তন করব। কিভাবে? কলাম 1 থেকে আমি কলাম 2 কে বাদ দিব। এখন বলো, এইটুকু তো আগে দেখাইছি। এখন মনে করো কলাম 1 এর ভুক্তিগুলো আছে 3 3 3, এখানে 1 1 1। যদি আমি 3 3 করে বাদ দেই তাহলে 0 0 0 হয়ে যাবে, নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। তোমার মন চাইছে কলাম 2 এর সাথে তুমি m গুণ করবা, গুণ করে বিয়োগ করবা, তাও সম্ভব। একই লাইনে কলাম 2 এর সাথে মনে মনে m গুণ করবা। তাহলে কি হবে? A1 মাইনাস m B1, A2 মাইনাস m B2, A3 মাইনাস m B3। বাকিগুলা সব সেম থাকবে। এই বুঝি নাই? তার মানে কি করতে হবে? 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম আমি যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। আবার মন চাইলে 2 এর সাথে কোনো একটা কিছু গুণ করেও যোগ বিয়োগ করতে পারবো। কারণ আমরা ওই যে পড়ে আসলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কেলার গুণ মানে সকল ভুক্তির সাথে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম কেউ গুণ করা, সবগুলাকেও গুণ করা যায়। ঠিক আছে, এইবার আসো তাহলে ম্যাথে ঢুকি। ওই আগের ম্যাথটা কত নম্বর ম্যাথ ছিল? 4 এর
2। এই বুঝাইতে পারছি নির্ণায়কের ধর্মাবলী কয়টা ধর্ম বলছি? 7টা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটাকে বলছি? 7 নাম্বার। কতগুলা ম্যাথ করব 7 নাম্বারের নিয়ম দ্বারা? 90% ম্যাথ করব নিয়ম 7 দ্বারা। নিয়ম 7টা কি? নিয়ম 7টা কি? 7 নাম্বার নিয়মটা কি? যে কোনো কলাম থেকে কোন একটা কলামকে বিয়োগ করে, বা যে কোনো সারি থেকে কোন একটা সারিকে বিয়োগ করে অথবা যোগ করে লেখা যায়। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝলাম? ভালো লাগছে? আচ্ছা, এবার আবার আসো আমরা আমাদের আজকে থেকে আমরা এই যে নির্ণায়কের ম্যাথ শুরু করলাম। আজকের ক্লাস, আগামী 2 ক্লাসে আমরা ইনশাআল্লাহ নির্ণায়ক শেষ করে ফেলবো। দেখো তাইলে 4-এর 2 নাম্বারটা আমাকে একটু কোশ্চেনটা বলো তো, সারিগুলা বলো। 4-এর 2 নাম্বারটা আমাকে একটু সারিগুলা বলো। 1 1 1 1 a a স্কয়ার 1 a স্কয়ার a টু দি পাওয়ার 4। মাত্রই আমরা এটা কিভাবে করছি? বিস্তার করে করছি। এখন আমরা বিস্তারটাকে সহজ করব। বিস্তারটাকে কি করব? আমি নতুন কাজ করব। সেটা কি? কলাম 1 কে চেঞ্জ করব। কিভাবে? কলাম 1 থেকে কলাম 2 আমি বাদ দিয়ে দিব। কলাম 1 থেকে কলাম 2 বাদ দিলে 1 থেকে 1 বাদ গেলে এখানে কি থাকবে? 1 থেকে a বাদ গেলে কি থাকবে? 1 মাইনাস a। 1 থেকে a স্কয়ার বাদ গেলে 1 মাইনাস। আমি কলাম 2 কেও চেঞ্জ করব। কলাম 2 প্রাইম এটা কি করব? কলাম 2 মাইনাস কলাম 3 করব। তাহলে 1 থেকে 1 বাদ গেলে এখানে কি থাকবে? 0। তারপরে a থেকে a স্কয়ার বাদ যাবে, a স্কয়ার থেকে a টু দি পাওয়ার 4 বাদ যাবে, এখানে থাকবে হচ্ছে 1 a স্কয়ার a টু দি পাওয়ার 4। এবার একটা কাজে ঝামেলা হয়েছে। বলে কি ঝামেলা হয়েছে? এখানে সবগুলাতে দেখো বড় পাওয়ার গুলা পরে, ছোট পাওয়ার গুলা, তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে। দেখো তুমি এটা যদি আগেই বুঝে থাকো তাহলে তুমি এটাও করতে পারতা। কলাম 3 কে চেঞ্জ করতা কিভাবে? কলাম 3 থেকে কলাম 2 বাদ, আবার কলাম 2 কে চেঞ্জ করতা কলাম 2 থেকে কলাম 1 বাদ। তাইলে বড় পাওয়ার গুলা কোথায় আসতো? তাইলেও কি ম্যাথ হয়ে যেত। বুঝতে পারছি তো? তাহলে কত বেশি স্বাধীনতা। এরপরে তোমরা বলো স্বাধীনতা কই? হাসিনা বলাইলো তো তোমরা স্বাধীনতা হইয়া পাও না। হ্যাঁ দেখো, এইবার আমি বিস্তার করব, সারি বরাবর বিস্তার। এটা প্লাস, এটা মাইনাস, এটা। এই সাইড নোট কিন্তু থাকতে হবে, মাস্ট বি। এই সাইড নোট টিচার দেখবে, ঠিক আছে? নাইলে স্যারের মাথা পাগল হয়ে যাবে। ঠিক বলছো, যে এটা কি করলো। আচ্ছা, এখন এই প্রথম দুইটার জন্য বিস্তার করে আমার লাভ আছে? তাহলে আমি বিস্তার করব কার জন্য? 1 এর জন্য বিস্তার করব। তাহলে একটু লিখি 1। 1 এর জন্য বিস্তার করলে 1 এর সারি 1 এর কলাম। আরে দেখো ম্যাথ কি ছোট হয়ে গেল। ছোট হয়েছে? এবার উপরেরটা আমি মুছা দেব। উপরের লাইন মুছা দেই না, একটু পাশে লিখি। লাইনগুলা থাকলে আবার পরে সুবিধা হয়। এখনই ক্রস গুণ করব না। এখনই কেন ক্রস গুণ করব না? দেখো তো, এইখান থেকে a কমন নেওয়া যায়? a কমন নিলে লাভ হয় না। 1 মাইনাস a 1 মাইনাস a স্কয়ার। তাহলে এটাকে 1 প্লাস a 1 মাইনাস a লেখা যায়। 1 প্লাস a 1 মাইনাস a লেখা যায়। তাহলে 1 নাম্বার কলাম থেকে 1 মাইনাস a কমন নেওয়া যায়। তাহলে 1 নাম্বার কলাম থেকে 1 মাইনাস a কমন নিলে এখানে কি থাকে? 1। এখানে কি থাকে? 1 প্লাস a মাইনাস a কমন নিয়ে নিছি। বুঝি? এইবার এইখানে দেখো, এইখানে কি কমন নেওয়া যায়? এখানে a কমন নেওয়া যায়। a কমন নিলে কি থাকে? 1 মাইনাস a থাকে। আর এইখানে a মাইনাস a কিউব। খুব একটা লাভ হচ্ছে কি? খুব একটা লাভ হচ্ছে না। আরো ভাবো। আচ্ছা 1 মাইনাস a, এইখানে যদি আমি a কমন নিতাম তাহলে এখানে কি পাইতাম? 1 মাইনাস a। তাহলে আমি কলাম বরাবর কমন না নিয়ে সারি বরাবর কমন নিলে, আর এইখানে 1 মাইনাস a স্কয়ার। দেখো তাহলে কমনটা পরের লাইনে নেই, কমন পরের লাইনে নেই। এই কাজগুলো তো এখন বলতে পারো যে স্যার সময় বেশি লাগতেছে। প্রথম ম্যাথ তুমি প্র্যাকটিস করলে তো সময় কমে যাবে। তাহলে দেখো কি লেখা যায়? 1 মাইনাস a।
এখানে যদি আমি a কমন নেই তাহলে কি পাবো 1 মাইনাস পাই a কমন নিলে। এবার এখানে আসো 1 মাইনাস a স্কয়ার পাইছি। এখানে যদি আমি a স্কয়ার কমন নেই তাহলে কি পাবো 1 মাইনাস পাই তো। এবার দেখো তো দেখা যায় কিনা এটা, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার উপরের লাইনটা মুছা দেই, হ্যাঁ উপরের এই লাইনটা মুছা দেই, এই লাইনটা এখন আর লাগবে না, এই লাইনটাও মুছা দিলাম। এইবার দেখো তো এক নাম্বার সারি থেকে যদি 1 মাইনাস a কমন নেই এবং 2 নাম্বার সারি থেকে যদি 1 মাইনাস a স্কয়ার কমন নেই তাইলে কি থাকে, এখানে থাকে 1, এখানে থাকে a, এখানে থাকে 1, এখানে থাকে a স্কয়ার। এইবার ক্রস গুণ করব, মজা, ইকুয়াল টু 1 মাইনাস a স্কয়ার। তাহলে এটাকে করলে কি হবে a স্কয়ার মাইনাস এই যে a স্কয়ার মাইনাস। এখন তো অ্যানসার মিলাইতে হবে। এবার এটা থেকে a কমন নিলে কি হবে a স্কয়ার মাইনাস 1। এই যে এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হবে a স্কয়ার মাইনাস 1। এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হবে a মাইনাস, কাজ শেষ। আমি তো ফার্স্টেই বলছিলাম মাইনাস কমন নিতে হবে, কারণ পাওয়ার বড়গুলো সব কোথায় চলে আসছিল। তাহলে ফার্স্টে যখন আমরা ম্যাথটা করব আমরা চালাকি করব, কি করব, কলাম 3 এবং কলাম 2 কে পরিবর্তন করব। কলাম 3 থেকে 2 বাদ দিব এবং কলাম 2 থেকে কলাম 1 বাদ। তাইলে সব এই যে এই লাইনে এখন আমার অ্যানসার হয়ে যাইতো। তাহলে এখন যে লাইনটা করতেছি এটা হচ্ছে বুকামির দণ্ড। ফার্স্টের লাইনে আমি চিন্তা কম করছি, ওই বুকামির দণ্ড দিতেছি। এই মাইনাস আর এই মাইনাস কি কাটা, গুণ অবস্থায় আছে যেহেতু। a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস 1 দুইটা আছে, তাইলে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আরেকটা কি a মাইনাস 1, মিলছে কি? আরে না, a মাইনাস 1 হোল স্কয়ার। এই যে এই লাইনে একটু ভুল করছি। কি ভুল করছি দেখো, এটা মাইনাস কমন নিলে এটা কি হবে a মাইনাস 1। এইখানে মাইনাস কমন নিলে এটা কি a স্কয়ার মাইনাস 1 আছে না আমাদের অ্যানসারে। তাহলে এখানেও একটা মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে a স্কয়ার মাইনাস 1। আর এইখানে যদি আমি a কমন নেই তাহলে কি পাবো, এটাতে a মাইনাস 1 আগে থেকেই আছে, এই মাইনাসে কি হয়ে যাবে কাটা। এই a কে সামনে নিয়ে আসলাম, এই যে a মাইনাস 1 কি হবে a মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমাদের অ্যানসারটা কোন লাইনে হইতো, ক্লিয়ার, বুঝতে পারছি, নির্ণায়ক। ঠিক আছে। এইবার দেখো কুমিল্লা বোর্ডে আসছে 2 এর 3 এর 1 নাম্বার। আজকে সহজ সহজ ম্যাথগুলো করি। 3 এর 1 দ্রুত তুলো, দ্রুত। 3 এর 1 3 এর 1 আমাকে বলো y প্লাস z, তারপর সারি বলো y প্লাস z x 3, তারপর z প্লাস x y 3, x প্লাস y z 3। আচ্ছা, এটাকে কি প্রমাণ করতে হবে, জিরো প্রমাণ করতে হবে। দেখো তো জিরো প্রমাণ করার জন্য নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম শূন্য হলে নির্ণায়ক কি হয়ে যায়, জিরো হয়ে যায়। অথবা কোন নির্ণায়কের যদি দুইটা সারি অথবা দুইটা কলাম সেম হয় তাহলে নির্ণায়কের মান কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এখানে একটা কলাম তো 3 3 3 সেম পাইছি, তাহলে মিলাইতে হবে কি আরেকটা কলাম। যে কোনো দুইটা সারি বা দুইটা কলাম সেম হলে নির্ণায়ক জিরো হয় কি হয় না, তাহলে এটা সেম পাইছি। কিন্তু x y z এটা তো সেম পাইনি। এবার দেখো তো একটা কাজ করি, কলাম 1 কে চেঞ্জ করে দেই। কিভাবে, কলাম 1 প্লাস, তাহলে y z এর সাথে কে যোগ হবে, x। আমি সিরিয়াল বাই লিখতে পারি x প্লাস y প্লাস z। এখানে z x এর সাথে কে যোগ হবে, y। তাহলে আমি আবার সিরিয়াল করে লিখলাম x প্লাস y প্লাস z। এখানে আমি আবার সিরিয়াল বাই লিখতে পারি x প্লাস y প্লাস z। এখানে x y z আছে থাকুক, এখানে 3 3 আছে থাকুক। এখন বলতে পারো মিল তো এখনো হইল না,
আর এই যে বাহির থেকে এক্স ওয়াই জেড, এটা 1 নাম্বার কলাম থেকে কমন নিবা, আর এটা 3 নাম্বার কলাম থেকে কমন নিবা, হচ্ছে 3। তাইলে এখানে কি থাকবে দেখো তো, এখানে থাকবে 1 1 1 এক্স ওয়াই জেড 1 1 1 ইকুয়াল টু স্কেলার গুণ করে করো। তোমার আমি মানা করছি, আমি তো ফার্স্টেই বললাম স্কেলার গুণ করে হয়ে যাবে। কথা কি বোঝাইতে পারলাম? এটা কত ছিল? মজার কথা দেখো, এগুলো বোর্ডে আসছে, তাহলে বোর্ডে এই ধরনের ম্যাথ গুলো আসলে কি পারবো না? এরপরে আমরা কটা বাজে? কেন ঘুম ধরছে কেন? আর একটা দুটা ম্যাথ করি। এই দেখো 4 করাইছি, আর একটা দুটা ম্যাথ করব, 5 করব। 5 5-এর 2 নাম্বারটা তুলি, 5-এর 2, 5-এর 2 মুছে ফেললাম। তোলা লাগে না বেটা। 5-এর 2, তাহলে 5-এর 2 এর ভুক্তিগুলো বলো তো। মাইনাস এ স্কোয়ার এ বি এসি, পরে এ বি মাইনাস বি স্কোয়ার বিসি, পরে এসি বিসি মাইনাস সি স্কোয়ার। আরে সেই কি মিলাইতে হবে? 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, তো এটাকে একটা বক্সের ভিতরে রেখে দিছি। ক্লিয়ার? এইবার দেখো সবকিছুরই একটা সাধারণ নিয়ম, ওই যে এটাকে বলা হয় বাংলা নিয়ম। মারামারিতে একটা নিয়ম থাকে না, যখন তুমি কোনো মার্শাল আর্ট কিচ্ছু পারো না, তখন বাংলা নিয়ম কি, যে ডারে পাইবা খালি ঘুষাইতে থাকবা। তো এটা মনে করে তুমি কোনো নিয়ম টিয়ম জানো না, নির্ণায়কের ধর্ম জানো না, তাইলে খালি ঘুষাইতে থাকবা, বিস্তার কইরা খালি ক্রস গুণ ধামাধাম মারবা, ঠিকঠাক যোগ বিয়োগ করবা, লাইন বড় হবে কিন্তু অ্যান্সার মিলবে, 100% শিওর মিলবে। আচ্ছা এইবার দেখো তো এইখানে কি করলে সুবিধা হয়। আমরা জানি যে কোনো দুইটা সারি বা কলামকে হয় মিলাবো অথবা জিরো বানাবো। এইখানে দেখো মাথায় কি কি আসতেছে, কিছু আসতেছে। চক্ষু মেলিয়া দেখো তাকাইয়া। আরে চোখে শাপলা ফুলের মতো ভাসতেছে, তোমাদের চোখে পড়ে না? বুঝে নাই? ওই যে একটা ভাব সম্প্রসারণ ছিল না, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, পরে মাঝখানে কতগুলা লাইন, লাস্টে কি ঘর হতে বাহির হইয়া দেখি নাই একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো তোমরা পুরা দুনিয়া দেখে ফেলতেছ, কিন্তু এটা দেখতেছ না যে এইখানে এ, এইখানে এ, এইখানে এ কমন যায়, এইখানে বি, এইখানে বি, এইখানে বি কমন যায়, এইখানে সি, এইখানে সি, এইখানে সি কমন যায়। কমন গেলে ছোট হয়ে গেল। তাইলে আসো, এ কমন নিছি, বি কমন নিছি, সি কমন নিছি, কোথা থেকে কারে কমন নিছি কিচ্ছু বলার দরকার নাই, এত ভদ্র নির্ণায়ক। এইখান থেকে একটা এ চলে গেলে একটা মাইনাস এ থাকলো, এখানে শুধু বি থাকলো, এখানে এখানে বি চলে গেলে এ থাকলো, মাইনাস বি থাকলো, এখানে এখানে সি চলে গেলে এ থাকলো, বি থাকলো, আরেকটা মাইনাস সি থাকলো। আগের থেকে ছোট হইছে? হইছে তো আগের থেকে ছোট। এখন যদি তুমি বিস্তারও করো তাও ক্যালকুলেশন ছোট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা এখনই বিস্তার করব না, আমরা আরো ছোট করব। এইবার 1 নাম্বার সারির সবে, 1 নাম্বার সারির, 2 নাম্বার সারির, 3 নাম্বার সারির, আবার এবিসি কমন নিব। তাহলে এই এবিসি আরেকটা এবিসি কমন নিলে এটা গুণ হয়ে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়ে যাবে না? তা আমি কি ডিরেক্ট লিখে দিতে পারি? এতটুকু তো আমার এখন শেখা উচিত, তাই না? নাইলে আর ইন্টারে পড়ে লাভ কি, খালি দৌড়। কই দৌড় দিবা? পাটকলে। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। পাটকল কেন বললাম? আগে যার কোনো কাজ ছিল না, হ্যাঁ পাটকলে কাজ করতে যাইতো, এখন আছে। এখন কচু ক্ষেত বাজার চাইলের আড়ত। আর গার্মেন্টস সেক্টরেও কাজ করতে হয়, ভালো কাজ না করলে গার্মেন্টস সেক্টরে বেতন নাই। কিছু মানুষ আছে যাদের কোম্পানি থেকে চাকরি
ছাড়তে না করে, মানে বেতন বাড়ায় বাড়ায় রাখে, আর কিছু আছে বকার উপরে রাখে যে তুমি গেলে চলে যাও। ঠিক আছে, স্কিল ছাড়া কোনো দাম নাই। তাহলে দেখো -1 +1 +1, 1 -1 1, 1 1 -1 হয়েছে? হয়েছে বিষয়টা? আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি তো বেশি সহজ করে ফেলতেছিলাম। এবার দেখো, এবার কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করলে কলাম 1 কি হয়ে যাবে? এটাও কি হয়ে যাবে? এই দেখো নিচে কি দেখা যাবে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচের লাইনটা দেখা যায়? আচ্ছা, তাহলে এই যে সাইড নোট দাও, কলাম 1 কে চেঞ্জ করব। কলাম 1 কে কিভাবে চেঞ্জ করব? কলাম 1 যোগ কলাম, তাহলে 1 আর -1 যোগ করলে কি হবে? +1 -1 যোগ করলে 1 1 যোগ করলে, বাকিগুলা কি চেঞ্জ করব? কথা কি বুঝাইতে পারলাম? নিচে পুরোটা দেখা যায়? আচ্ছা, এইবার এইবার দেখো, আচ্ছা পরের বার ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আমার সেমটা মিলবে না, মাথায় অন্যটা আসবে, অন্যটা করে ফেলবো, দেখা গেছে এইখান থেকেও বিস্তার করে ফেলতে পারি। ঠিক আছে, এইবার আসো, আমি উপরের লাইনটা মুছে দিলাম। ঠিক আছে, এইবার আমি বিস্তার করব। এবার কার জন্য বিস্তার করব? দেখো তো, এই লাইনটাও মুছে দিলাম, এই লাইনটাও আর লাগবে না। এইবার যদি আমি কলাম বরাবর বিস্তার করি, তাহলে দেখো তো 0 0 কলাম বরাবর বিস্তার করলে আমার সুবিধা না? সব সময় তো সারি বরাবরই করলাম। তাহলে দেখো ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, কলাম বরাবর এই 2 বরাবর বিস্তার করলে 2 এর সারি 2 এর কলাম বাদ। তাইলে বিস্তার করব কার জন্য? 2 এর জন্য। প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে কি চিহ্ন হবে? প্লাস। এইভাবে কিন্তু প্লাস দেওয়া যাবে না, কারণ এটা থেকে যে বাইরে বেরোবে সেটা কি অবস্থায়? গুণ অবস্থায় থাকবে। সো প্লাস যদি তুমি দাও বা মাইনাস যদি দাও, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কিন্তু যেহেতু প্লাস সেহেতু ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক বলেছো। তাহলে 2, তাহলে 2 এর সাথে কি হবে? 1 এবং 1 গুণ করলে কি হবে? 1, সূত্রের মাইনাস, -1 আর +1 গুণ করলে -1, মাইনাসে মাইনাসে +1, 1 আর 1 যোগ করলে 2 আর 2 গুণ করলে 4, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল প্রুভড। ক্লিয়ার? ভালো লাগছে? একদম মজার না জিনিসটা? এরপরে আর কি করাবো বে? আজকে যে যাবা, পরের ক্লাস তো, নেক্সট ক্লাস তো বড় হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইচডব্লিউ লেখে, এইচডব্লিউ রূপন্তি থেকে 3 4, এটা কত করাইলাম? এটা 5 থেকে করাইছি, 3 4 5। যেগুলো প্রবলেম হয় ওইগুলাই নেক্সট ডেতে আগে করব, এরপরে আমরা অন্য ম্যাথে ঢুকবো। 3 4 5 সবগুলা প্র্যাকটিস করবা বাসায়, সবগুলা। যেটা না পারবা ওটা কি সিস্টেমে, ওই যে ঘুষাঘুষি শুরু করে দিবা, বিস্তার করে একদম। আচ্ছা ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা আবার নির্ণায়কের ম্যাথই করব ইনশাআল্লাহ। ভালো থাকো।